আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান। ট্রাইব্যুনালে 2276 নেতাকর্মীকে গুম খুনের অভিযোগ বিএনপির। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হবে 2টি পুলিশ একাডেমি, স্বরাষ্ট্রমন্ত্রী। অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে সরকার বদ্ধপরিকর, পানি সম্পদ মন্ত্রী। পদত্যাগকারী ঢাবির প্রক্টর ও মুনামি একটি দলের পেইড এজেন্ট ছিলেন, ছাত্রনেতা আব্দুল কাদের। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 25 চেয়ারম্যান ও 7 ডিনের পদত্যাগ। ফেনী ও পঞ্চগড়ের আলোচিত 2 এসপি প্রত্যাহার। ব্যবসায়ীকে হত্যা, জামিনে মুক্তি পেলেন এসপি ইমন। ধেয়ে আসছে নতুন বৃষ্টির বলয়, 9 দিন বজ্রবৃষ্টির শঙ্কা। ইরান যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু, কাতারের সাবেক প্রধানমন্ত্রী। ভারতের দাবি নাকচ করে স্পষ্ট বার্তা চীনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির জাতীয় কর্মশালা মঙ্গলবার 12 মে অনুষ্ঠিত হবে। এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির অংশগ্রহণ। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ। তিনি আরও জানান, উদ্বোধনী পর্বের পর 5টি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেসব অধিবেশনে গ্রাজুয়েটদের কর্মসংস্থান যোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিল্প একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ এবং আন্তর্জাতিককরণ, গভর্নেন্স, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা করা হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণপূর্বক গুম করে ক্রসফায়ারের নামে 2276 জনকে হত্যার অভিযোগ তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবারও অভিযোগ দাখিল করেছে দলটি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান এই অভিযোগ দেন। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুম হত্যার ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়। এর আগেও 2025 সালের 9 জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হয়। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়। পুলিশ বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় 2টি নতুন পুলিশ প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার 11 মে রাজধানীর শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নতুন 2টি একাডেমির মধ্যে একটি এলিট ফোর্সের জন্য এবং অন্যটি সাধারণ সদস্যদের প্রশিক্ষণের জন্য নির্ধারিত হবে। এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আলাদা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, পুলিশ হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি জমি পাওয়া গেলে একটি আধুনিক পুলিশ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও রয়েছে। অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডি ওন ক্যামেরার ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে দেশের অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দীন চৌধুরী এনি। তিনি বলেছেন, দেশব্যাপী খাল খনন ও নদীপথ উন্নয়ন কার্যক্রমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সোমবার সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ঐতিহাসিকভাবে শিল্পের কাঁচামাল পণ্য পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলেও
নাব্যতা সংকট ও অবৈধ দখলের কারণে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। সদ্য পদত্যাগকারী ডাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামিকে নিয়ে বিস্ফোরক এক দাবি করেছেন ঢাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা আব্দুল কাদের। তার দাবি অনুযায়ী পদত্যাগকারী ডাবির এই দুই প্রশাসনিক কর্মকর্তা একটি বিশেষ দলের ফুল টাইম পেইড এজেন্ট ছিলেন। সোমবার নিজের ফেসবুকে ওয়ালে এক পোস্টে বিস্ফোরক এ দাবি করেন আব্দুল কাদের। পোস্টে সদ্য পদত্যাগ করা ডাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামির ছবি যুক্ত করে এই ছাত্রনেতা লিখেন, ডাবির প্রক্টর সাইফুদ্দিন স্যার এবং সহকারী প্রক্টর মোনামি ম্যাম পদত্যাগ করেছেন, তাদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা। আব্দুল কাদের অভিযোগ করেন, সফলতা ব্যর্থতার বাহিরেও একটা বিষয় আছে, তারা খুব বাজেভাবে পেশাদারিত্বের বাহিরে গিয়ে একটা ছাত্র সংগঠনকে ফেভার দিয়ে গেছেন। দলীয় নিয়োগের কারণে হোক আর যে কারণেই হোক, অনেক ক্ষেত্রে সরাসরি তারা দলীয় এজেন্টরা সার্ভ করেছেন, তাদেরকে ওই ছাত্র সংগঠনের প্রেশারাইজ করে সার্ভ করতে বাধ্য করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতি আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পদোন্নতির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে অবস্থান কর্মসূচি পালন শেষে রেজিস্ট্রার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে প্রশাসনিক দপ্তর, অর্থ দপ্তর, পরিকল্পনা দপ্তর, জনসংযোগ দপ্তর ও ডিনদের কার্যালয় সহ একাধিক দপ্তর তালাবদ্ধ করা হয়। এ সময় শিক্ষকদের বাধার মুখে কর্মকর্তারা নিজ নিজ কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন। পুরো ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের 25টি বিভাগের চেয়ারম্যান ও 7 জন ডিন পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করে আন্দোলনকারী শিক্ষকদের নেতৃত্ব দানকারী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজ আশরাফুল হক বলেন, প্রশাসনিক দলগুলোর দায়িত্বে থাকা শিক্ষকরা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সোমবার 25টি বিভাগের চেয়ারম্যান ও 7 জন ডিন পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ক্লাস পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে অংশ নেবেন না। ফেনী ও পঞ্চগড় জেলায় নতুন পুলিশ সুপার এসপি হিসেবে দায়িত্ব পাওয়া আলোচিত 2 কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। এই 2 কর্মকর্তা হলেন ফেনী জেলায় বদলির আদেশপ্রাপ্ত এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড় জেলার এসপি মোহাম্মদ মিজানুর রহমান। সোমবার 11 মে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক 2টি আদেশে তাদের প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব আলম খান 10 মে এর মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। অন্য আদেশে বলা হয়, পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে 10 মের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করবেন। এর আগে 5 মে দেশের 12টি জেলায় পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়নের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা ও সংবাদ প্রকাশিত হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া পুলিশ সুপার তানভীর সালেহিন ইমন জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বিকেলে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। এ বিষয়ে কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে 2025 সালের 11 ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে তাকে আটক করে। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই বিকেল 5টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় 1 নম্বর গেটের সামনে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজন আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় এসপি তানভীর সালেহিন ইমনকে গ্রেপ্তার করা হয়েছিল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ কোনো আকস্মিক সংঘাত নয়, বরং মধ্যপ্রাচ্যের বিদ্যমান গঠন বা আকার পরিবর্তনে দীর্ঘমেয়াদী ইসরায়েলি পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি। আল জাজিরার আল মুকাবালা অনুষ্ঠানে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক কাঠামো
পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর প্রভাব কয়েক দশক ধরে থাকবে। তার মতে এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিক হলো হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া সংকট। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা নিয়ে সতর্ক করেন এবং উপসাগরীয় দেশগুলোর জন্য একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের আহ্বান জানান। শেখ হামাদ দাবি করেন, ইসরায়েলের কট্টরপন্থী গোষ্ঠী বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টানার চেষ্টা করে আসছিল। তার অভিযোগ, নেতানিয়াহু 1990-এর দশকে বিল ক্লিন্টন প্রশাসনের সময় থেকে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছেন। দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টিবলয়। আগামী 12 বা 13 মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষক দল। সংস্থাটি জানিয়েছে, এই বৃষ্টিবলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী 12 মে থেকে 20 মে পর্যন্ত বৃষ্টিবলয়টি সক্রিয় থাকতে পারে। তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে, যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি। কাশ্মীরের সাকসগাম উপত্যকা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি নাকচ করে দিয়েছে চীন। বেজিং জানিয়েছে, সাকসগাম চীনের নিজস্ব ভূখণ্ড। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সাকসগাম উপত্যকায় অবকাঠামো নির্মাণের বিষয়ে ভারতের সমালোচনা ভিত্তিহীন। নিজের ভূখণ্ডে যে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালানোর পূর্ণ অধিকার চীনের রয়েছে। মাও নিং স্পষ্টভাবে বলেন যে এলাকাটির কথা বলা হচ্ছে সেটি চীনের অবিচ্ছেদ্য অংশ। এর আগে গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছিলেন, সাকসগাম উপত্যকা ভারতের ভূখণ্ড এবং নয়াদিল্লি নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। তিনি আরো বলেন, ভারত 1963 সালের তথাকথিত চীন পাকিস্তান সীমান্ত চুক্তি কখনোই মেনে নেয়নি এবং এই চুক্তিকে অবৈধ ও বাতিল বলে গণ্য করে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।